একজন সৎ এবং ন্যায়পরায়ণ পুলিশ কনস্টেবল আম্বিলি রাজু, যার জীবনে কোনো শত্রু নেই কোনো দুর্নীতির অভিযোগ, যিনি জীবনে কখনো ঘুষ নেয়নি, সবসময় সত্যের সাথে থেকেছেন। একদিন কোর্ট থেকে ফেরার পথে সেই আম্বিলি রাজু নিখোঁজ হয়ে যায়। নেই কোনো ফোন, কোনো খবর, কোনো ক্লু। কোথাও আম্বিলি রাজুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি শুধুই নিখোঁজ, নাকি তার সাথে ঘটেছে এমন কোনো ঘটনা যার কল্পনা কেউ করেনি? আর এখান থেকেই শুরু হয় এক শ্বাসরুদ্ধকর তদন্ত। আর এই তদন্ত যতই গভীরে যেতে থাকে, ততই একের পর এক রহস্য উন্মোচিত হতে থাকে। আম্বিলির সম্পর্কে তারা যা জানত, তা যেন ধীরে ধীরে ধোঁয়াশায় পরিণত হয়। তবে পুলিশও অনুভব করতে পারে এর পিছে লুকিয়ে আছে অজানা এক অস্তিত্ব, যা সবসময় তাদের পাশে ছায়ার মতো থাকলেও তারা কিছু টেরই পায়নি। এটা শুধুমাত্র এক কনস্টেবল নিখোঁজের কাহিনী নয়, এটা এক গভীর অজানা উদ্দেশ্যের খেলা, যার শেষ কোথায় তা কেউই জানে না। আম্বিলির সাথে কি হয়েছে? পুলিশ কি সেই রহস্য উন্মোচন করে আম্বিলিকে খুঁজে বের করতে পারবে? জানতে ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি মালায়ালাম ভাষায় সদ্য মুক্তি পাওয়া মিস্ট্রি সাসপেন্স থ্রিলার ওয়েব সিরিজ কেরালা ক্রাইম ফাইলস সিজন 2 দি সার্চ অব সিপিও আম্বিলি রাজুর কথা। সিজন 1-এর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, চাইলে দেখতে পারেন। তবে সিজন 1-এর সাথে 2-এর কোনো কানেকশন না থাকায় না দেখলেও তেমন কোনো সমস্যা নেই। তো আর কথা না বাড়িয়ে চলুন সেই রহস্যের গভীরে যাওয়া যাক। এর্নাকুলাম ডগ স্কোয়াড থিপ্পানগুন নামে একটি জায়গায় একটি মিউজিয়ামে চুরি হয়েছে। তাই ডগ স্কোয়াড থেকে টেরি নামে একটি কুকুরকে পাঠানো হচ্ছে। টেরির সাথে টেরির দুজন হ্যান্ডেলার দিলিশ এবং জয়সনকে পাঠানো হচ্ছে। মূলত থিপ্পানগুড়ে একটি প্রাইভেট মিউজিয়ামে গত রাত 2টার সময় চুরিটা হয়েছে। এখানে স্বর্ণালঙ্কার, দামি রত্ন, এমনকি 300 বছরের পুরনো অনেক অ্যান্টিক জুয়েলারিও ছিল। যদিও এটা একটা প্রাইভেট মিউজিয়াম, তারপরও 2007 সালের পর থেকে এটা একটা ট্রাস্টের আওতাধীন ছিল। ধারণা করা হচ্ছে মিউজিয়াম থেকে 2 কোটি টাকা সমমূল্যের জিনিসপত্র চুরি হয়েছে। আর এর জন্যই ডগ স্কোয়াড এসেছে। ফরেন্সিক টিমের আসতে দেরি হবে, তাই প্রথমে ডগ স্কোয়াডকে পাঠানো হয়। কিন্তু টেরি কেমন যেন একটু উদ্ভট বিহেভ করছিল। টেরি তার হ্যান্ডেলারদের নির্দেশনা ফলো করছিল না। এমনকি মিউজিয়ামের ভিতরে গিয়ে টেরি হিংস্র হয়ে ওঠে। আর টেরিকে নিয়ন্ত্রণ করতে গেলে টেরি তার একজন হ্যান্ডেলারের হাতে কামড়ে দেয়। শুধু তাই নয়, টেরি মিউজিয়ামের মধ্যে দৌড়াচ্ছিল আর মেঝের মধ্যে যা পাচ্ছিল মুখে নিচ্ছিল। একসময় তো টেবিলে থাকা একটি পিন স্ট্যান্ড দেখে সেটাও তার মুখে নিয়ে নেয়। এই ঘটনার কথা ভালো করে মনে রাখবেন। আপাতত সিন চলে যায় একটি পাবলিক বাসে। কনস্টেবল আম্বিলি রাজু একজন ছিনতাইকারীকে কোর্টে নিয়ে যাচ্ছে, কিন্তু পাবলিক বাসে তার উপর আবার হাত কড়া পরিয়ে নিয়ে যাচ্ছিল বলে প্রসন্ন নামে এই ছিনতাইকারী আম্বিলিকে বিভিন্ন কথা শোনাচ্ছিল। এজন্য অবশ্য বাসের যাত্রীরাও প্রসন্নকে এটা ওটা বলতে শুরু করে। আর এভাবে একসময় প্রসন্ন যাত্রীদের সাথে তর্কে জড়িয়ে পড়লে সদ্য বাসে ওঠা কয়েকজন যাত্রী প্রসন্নকে ইচ্ছামতো মারধর করে বাস থেকে নেমে যায়। এরপর প্রসন্নকে কোর্টে নিয়ে গেলে প্রসন্নর জামিন হয়। কিন্তু প্রসন্ন স্পষ্টই বুঝতে পারছে বাসের সাধারণ যাত্রীরা তাকে মারেনি। যারা মেরেছিল তারা আম্বিলির লোক ছিল। আর এখানে আমরা এটাও জানতে পারি আম্বিলি কারোর থেকে ঘুষ নেয় না, অন্যায়ের সাথে আপোষও করে না। তার কন্ট্যাক্ট অনেক উপর পর্যন্ত। সে যখন যাকে শাস্তা করার তার মতো করে নেয়। আম্বিলিকে দেখা যায় প্রসন্নদের সাথে কথা বলছে আর আইয়াপ্পান নামে কাউকে বারবার কল করে যাচ্ছে। কিন্তু আইয়াপ্পানের ফোন বন্ধ দেখে আম্বিলি তার মেয়ে ভিজিলাকে কল করে। ভিজিলা মূলত আম্বিলির কাছে একটি ফোন আবদার করেছিল। এজন্য আম্বিলি বলছিল, তোমার ফোন কিনতে তোমাকে নিয়ে দোকানে যাব, তবে তার আগে তুমি আমার একটা কাজ করে দাও। তুমি এখনই চণ্ডীকান্তির বাড়িতে যাও আর গিয়ে চণ্ডীকান্তির সাথে কথা বলে বোঝার চেষ্টা করো আইয়াপ্পান ওখানে এসেছিল কিনা। তার কথার হাবভাবে বোঝার চেষ্টা করবে আর আমাকে জানাবে। আর এখানে আমরা আম্বিলির কথা এটাও জানতে পারি আইয়াপ্পান আম্বিলির রিলেটিভ, আর আইয়াপ্পান খুব সহজে কারোর কাছে ধরা দেয় না। অন্যদিকে আমাদের এসআই নোবেলকে দেখানো হয়। নোবেল একজন এসআই ঠিকই, তবে নোবেলের স্পোর্টসে ইন্টারেস্ট বেশি থাকায় নোবেল এতদিন পুলিশের হয়ে ভলিবল খেলত আর বর্তমানে পুলিশের রেকর্ড রুমে কাজ করছে। এদিকে আবার থিরুভানান্তপুরমে সন্ত্রাসীদের সাথে পুলিশের বিভিন্ন কানেকশন থাকায় সেখানে কর্মরত বিভিন্ন পদবীর পুলিশ কর্মকর্তা বা পুলিশ সদস্যদেরকে অনেককে চাকরিচ্যুত করা হয়েছে, অনেককে সাসপেন্ড করা হয়েছে, আবার কাউকে সেখান থেকে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে। আবার নোবেল চাকরির পর থেকে ল অ্যান্ড অর্ডারের সাথে জড়িত নেই, তাই নোবেলও চাচ্ছিল তার পোস্টিংটা যেন কোনো থানায় হয়। অবশ্য থিরুভানান্তপুরমের এই ঘটনার পর নোবেলকে ত্রিবান্ধামে পোস্টিং দেওয়া হয়। তবে এক্স্যাক্টলি কোন স্টেশনে তার পোস্টিং হয়েছে নোবেল এখনও সেটা জানতে পারেনি। নোবেল মূলত তার অ্যালার্জির সমস্যা নিয়ে ডক্টরের কাছে এসেছে। আর নোবেলের কন্ডিশন জানার পর ডক্টর নোবেলের কাছে জানতে চায়, আপনার বাড়িতে কোনো পেট আছে, কুকুর বা বিড়াল? নোবেল জানায় তার বাড়িতে একটি কুকুর আছে।
ডক্টরের কথা, হয়তো কুকুরের লোমের কারণে আপনার এই সমস্যা হতে পারে। অবশ্য কুকুরটি নোবেলের নয়, নোবেলের স্ত্রী স্টেফির। কারণ স্টেফি কুকুর খুব পছন্দ করে, আর স্টেফির এই কুকুরের নাম রমি। আর নোবেল শুরু থেকেই কুকুরকে খুব বেশি পছন্দ করে না, এজন্য স্টেফিকেও কুকুরের থেকে একটু দূরত্ব বজায় রাখতে বলে। নোবেল পুলিশের চাকরি করছে অনেকদিন যাবতই, কিন্তু কখনো ইউনিফর্ম পরতে হয়নি। এখন থানায় পোস্টিং, তাই ইউনিফর্ম পরতে হবে। এর মধ্যেই নিউজে আসে নোবেলের যে থানায় পোস্টিং হয়েছে সেই থানা থেকে একসাথে 28 জনকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। অন্যদিকে আম্বিলিকে দেখা যায় একটি লটারির দোকানে এসে লটারির টিকিট কিনছে। ঠিক তখনই আম্বিলির পরিচিত সাইবার সেলে কর্মরত সুবাইর কল করে জানতে চায়, ভাইয়া শুনলাম আপনার স্টেশনে 28 জনের বদলি হয়েছে, তার মধ্যে কি আপনিও আছেন? আম্বিলি বলে এই লিস্টে নেই, তবে কাল আর 2 জনের নাম আসবে, তার মধ্যে আমি আছি। আম্বিলির কথা, ট্রান্সফারিত হয়েছে, এটা এমন কি, ডিপার্টমেন্ট এমন হতেই থাকে। তবে তোকে যে কাজ দিয়েছিলাম তার কি হলো? সুবাইয়ের জানায়, আমি আয়াপ্পানের নাম্বার ট্রেস করেছি। 19 তারিখ মানে পরশুর আগের দিন পর্যন্ত আয়াপ্পানের ফোন লোকেশন এর্নাকুলামে ছিল, কিন্তু আজ সকাল থেকে তার ফোন লোকেশন ত্রিবান্দ্রাম দেখাচ্ছে। সুবাইয়ের এটাও জানায় সকালবেলা বাই রোড এসেছে, আর এখনও লোকেশন কোর্টের আশেপাশে আছে। আম্বিলি জানতে চায় লাস্ট লোকেশন বল। সুবাইয়ের তখন চেক করে বলে, ও লাস্ট লোকেশন থাম্বানুর। আর এটা শোনা মাত্রই আম্বিলি কল কেটে দেয়, কারণ আম্বিলি এখন থাম্বানুরে দাঁড়িয়ে আছে। তার মানে যে আয়াপ্পানকে সে খুঁজছে ওই আয়াপ্পান তার আশেপাশেই কোথাও আছে। এরপর আম্বিলি বাস স্টপের দিকে যেতে শুরু করে, আর মেয়ে ভিজিলাকে কল করে জানায়, তোর ওখানে যেতে হবে না, আমার আজ আসতে লেট হবে। তোর মাকে নিয়ে দোকানে ফোন কিনতে চাস, আমি টাকা পে করে দিব। অন্যদিকে এই প্রথমে ত্রিবান্দাম পুলিশে একসাথে এত পুলিশ অফিসার বা পুলিশ সদস্যদের অদল বদল হয়েছে, তাই নতুন যারা যোগদান করেছে ডিওএসপি সবাই তাদের সাথে দেখা করে তাদের দায়িত্ব বুঝিয়ে দেয়। ইনি হচ্ছেন সিআই আজি কুরিয়ান। নোবেলের যে থানায় পোস্টিং হয়েছে কুরিয়ান সেই থানারই ইনচার্জ। আর ডিওএসপি অফিস থেকে দায়িত্ব বুঝে নিয়ে কুরিয়ান থানায় গিয়ে কাজ শুরু করে। এর মধ্যে কনস্টেবল প্রবীণ জানায় এ পর্যন্ত 28 জন পুলিশ কনস্টেবলের অদলবদল হয়েছে, তবে আজ যে 2 জনের নাম এসেছে তারা এখন পর্যন্ত এখানে এসে যোগদান করেনি। একজন পাসপোর্ট কালেক্ট করতে গিয়েছে, বিকেলের মধ্যে এসে পড়বে। আর অন্যজন গতকাল একজন আসামি নিয়ে কোর্টে গিয়েছিল, এখন পর্যন্ত এখানে এসে যোগদান করেনি, তাকে ফোনেও পাওয়া যাচ্ছে না। কুরিয়ান বলে ঠিক আছে, তার পরিবারের সাথে যোগাযোগ করে দেখো সে এখন কোথায় আছে। এদিকে আম্বিলির মেয়ে ভিজিলা তার মাকে নিয়ে মোবাইল ফোন কিনতে এসেছে, আর ফোন পছন্দ করে পেমেন্ট করার সময় আম্বিলিকে কল করলে আম্বিলি বারবার কল কেটে দিচ্ছিল, এমনকি একসময় তো ফোন বন্ধই করে রাখে। এদিকে কুরিয়ানের কথা মতো প্রবীণ আম্বিলি রাজুর খোঁজ করতে আম্বিলির মেয়ে ভিজিলার সাথে কথা বলে, তবে ভিজিলা জানায় গত রাত থেকে সেও তার বাবাকে কল করে পাচ্ছে না, বাড়িতেও আসেনি। প্রবীণ বলে ঠিক আছে, যদি কখনো যোগাযোগ হয় দ্রুত আমাদের থানায় যোগাযোগ করতে বলো। আর আম্বিলির বিষয়টা কুরিয়ানকে জানালে কুরিয়ান এসআই নোবেলকেও জানায় যে আমাদের থানায় আম্বিলি রাজু নামে একজন কনস্টেবল আছে, তারও ট্রান্সফার হয়েছে, কিন্তু গতকাল এক আসামিকে নিয়ে কোর্টে যাওয়ার পর এখন পর্যন্ত ফিরে আসেনি। এর মধ্যে কনস্টেবল সুনীল আসে। সুনীলও এই থানাতেই ছিল, তবে সুনীলের অন্য থানাতে বদলি হয়েছে। সুনীল সেখানে যেতে প্রস্তুতি নিচ্ছে। কুরিয়ানের সাথে দেখা করলে কুরিয়ান সুনীলের কাছে জানতে চায় আচমকা ট্রান্সফারের কথা শুনে আবার পালালো না তো। সুনীলের কথা আমরা যারা সাধারণ আছি তাদের জন্য আচমকা ট্রান্সফার হতে পারে, কিন্তু আম্বিলি রাজুর জন্য তেমনটা না, কারণ তার ট্রান্সফারের খবর 2 সপ্তাহ আগে তার পেয়ে যাওয়ার কথা। সুনীল জানতে চাওয়ার পরিবারের সাথে কথা হচ্ছে। প্রবীণ বলে পরিবারও বলছে গত রাত থেকে বাড়িতে ফিরেনি। কুরিয়ান তখন সুনীলকে বলে ও যেহেতু কোর্টে একজন আসামিকে নিয়ে গিয়েছিল, সেখানে লয়ারের সাথে কথা বলে হয়তোবা কিছু জানা যেতে পারে, তাই প্রবীণকে ওই লয়ারের সাথে কথা বলতে বলে। আর এদিকে সুনীল আম্বিলি রাজুর নম্বরে কল করে। আম্বিলির ফোন এখনও খোলা, রিং হচ্ছে, কিন্তু কেউ রিসিভ করছে না, কারণ আম্বিলির ফোনটি তখন রাস্তার পাশে একটি ট্রেনের মধ্যে পড়ে আছে। তার মানে আম্বিলির সাথে নিশ্চয়ই কিছু একটা হয়েছে। সিন চলে যায় ত্রিশূর, আশ্রয়ের ডগ রিটায়ারমেন্ট হোম। মানে পুলিশের ডগ স্কোয়াডের যে কুকুরগুলো বয়স হয়ে যায় বা অসুস্থ হয়ে পড়ে তাদেরকে এখানে এনে রাখা হয়। টেরিকেও এখানে আনা হচ্ছে। টেরি এখন অসুস্থ। ওই ঘটনার পর থেকে টেরি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, দিন দিন দুর্বল হয়ে পড়ছে। এজন্য ডক্টর টেরি চেক আপ করছিল। ডক্টর স্পষ্ট বুঝতে পারছে না টেরি কেন এমনটা করছে, তবে টেরির তলপেট চাপ দিতেই ডক্টর বুঝতে পারে টেরির তলপেটে কিছু একটা হয়েছে। এই জন্য টেরি অসুস্থ আর খাওয়া দাওয়া করছে না। ডক্টর জানায় টেরির খুব দ্রুত এক্সরে করাতে হবে। এই জন্য ডগ রিটায়ারমেন্ট হোমে কাজ করার সুভাষ এখানের ইনচার্জকে জানায় ডক্টর বলছে টেরির এক্সরে করাতে হবে। ইনচার্জ বলে ঠিক আছে, এক্সরে করাতে নিয়ে যাও, তবে মনে রেখো কাল ওকে অ্যাডপ্ট করতে লোক আসবে, কোনো ঝামেলা যেন না হয়।
সুভাষের কথা যাবো যে গাড়িকে চালাবে। ইনচার্জ বলে আইয়াপ্পানকে নিয়ে যাও। আর আইয়াপ্পানের কথা শুনেই সুভাষ বলছিল, ও তো সবসময় ঘোরের মধ্যে থাকে, ওকে নিয়ে যাওয়া নিরাপদ না। আর এরপরে আমরা আইয়াপ্পানকে দেখতে পাই। আইয়াপ্পান একটু অন্য স্বভাবের লোক, কারোর সাথে খুব বেশি কথাও বলে না। আইয়াপ্পান এখানে ড্রাইভারের কাজ করে। আর আমরা এখানে এটাও জানতে পারি, এখানে যারা কুকুরদের দেখাশোনা করে তাদের থেকেও কুকুরদের সাথে আইয়াপ্পানের কানেকশনটা একটু বেশি, কারণ আইয়াপ্পান কুকুরদের খুবই পছন্দ করে। এদিকে আম্বেলির এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি, তবে পুলিশ আম্বেলির পরিবারকে এই বিষয়টি এখনও কিছু জানায়নি। কোরিয়ান সুনীলের কাছে আম্বেলির বিষয়ে জানতে চাইলে সুনীল জানায় আম্বেলি খুবই সৎ লোক ছিল, আর এর জন্য এখানে সবাই আম্বেলিকে রেসপেক্টও করত। এখানে কারোর কোনো সমস্যা হলে, কোনো ডিল করতে হলে আম্বেলির মধ্যস্থতার মাধ্যমে সেগুলো হতো। আর আম্বেলির ট্রান্সফারটা কোনো পানিশমেন্ট ট্রান্সফার নয়, এখানে সবার ট্রান্সফার হয়েছে, তাকে যদি ট্রান্সফার না করা হয় তাহলে প্রশ্ন উঠবে, এই জন্য তারও ট্রান্সফার অর্ডার হয়েছে। এর মধ্যে প্রবীণ ওই লয়ারের সাথে কথা বলে জানতে পারে আম্বেলি ওই দিন কোর্ট থেকে বের হয়ে একটি লটারির দোকানে গিয়েছিল। আর প্রবীণ কোরিয়ানকে ওই লটারির দোকানের বিষয়ে বললে সুনীলও বলে আম্বেলি স্যার রেগুলার লটারি কিনতেন, যখনই কোর্টে যেতেন ওই দোকান থেকে লটারি কিনতেন। আর সুনীলও আম্বেলির বিষয়ে যেহেতু এত কিছু জানে, তাই কোরিয়ান সুনীলকে আরও একটা দিন এখানে থেকে যেতে অনুরোধ করে। আর এরপর সুনীল প্রবীণকে নিয়ে সেই লটারির দোকানে যায়। দোকানদার তাদের জানায় আম্বেলি সেদিন এখানে এসেছিল, হঠাৎ একটি ফোন আসায় কথা বলতে বলতে জংশনের দিকে চলে গিয়েছিল। লোকটি জানতে চায় কেন কি হয়েছে। প্রবীণরা জানায় তার ফোন বন্ধ, থানাতেও যোগদান করেনি, বাড়িতেও যায়নি। লোকটি বলে আপনার বিচ্ছুর সাথে দেখা করতে পারেন, কারণ বিচ্ছু অধিকাংশ সময়ই ওই ব্রিজের ওখানে থাকে। আম্বেলি স্যার যদি ওই ব্রিজের ওখান দিয়ে গিয়ে থাকে তাহলে বিচ্ছু দেখার কথা। তবে বিচ্ছুর কাছে জানতে চাইলে বিচ্ছু জানায় আমি ওই দিন তাকে দেখিনি, তবে আপনারা বাইপাস রোডে খোঁজ করে দেখতে পারেন। সাথে বিচ্ছুর থেকে এটাও জানা যায় ওই দিন আম্বেলির সাথে ডিল করতে কর্ণাটকা থেকেও কয়েকজন লোক এসেছিল। এরপর বাইপাসের ওখানে গেলে এক বৃদ্ধ জানায় ওই দিন সে আম্বেলিকে ফোনে কথা বলতে বলতে একটি অটোতে উঠতে দেখেছিল, আর নীল রঙের একটি গাড়ি অটোকে ফলো করছিল। আর অটোর বিষয়ে জানতে পেরে সুনীল আর প্রবীণ সেই অটো চালককে খুঁজে বের করে। অটো চালকের থেকে জানা যায় আম্বেলি সেদিন তার অটোতে করে গিয়েছিল ঠিকই, কিন্তু কিছু দূর যাওয়ার পর নীল রঙের যে গাড়িটি তাদের অটোকে ফলো করছিল, আম্বেলি অটো থেকে নেমে প্রথমে ওই কার ড্রাইভারের সাথে কিছু কথা বলে, এরপর ওই কারে উঠে চলে যায়। তবে অটো এবং কারের মধ্যে একটা দূরত্ব থাকায় অটো চালক কারের নম্বরটি স্পষ্ট দেখতে পায়নি। তবে অটো চালক এটা জানায় নম্বর আমি দেখতে না পেলেও ওই কারে একটি স্টিকার লাগানো ছিল, যেমনটা ভাড়ার গাড়িতে লাগানো থাকে। এরপরে আমাদের ওই নীল রঙের কারটিকে দেখানো হয়। জঙ্গলের মধ্যে একটি জলাধারের পাশে কেউ একজন ওই কারটি পরিষ্কার করছে। এদিকে আম্বেলির নিখোঁজের খবর মিডিয়াতেও চলে এসেছে। আর আম্বেলিকে খুঁজে না পেয়ে পুলিশ আম্বেলির ফোন লোকেশন ট্র্যাক করে রাস্তার পাশের ওই ট্রেন থেকে আম্বেলির ফোনটিকে উদ্ধার করে। ফোনের উপর ধুলোবালি পড়ে আছে, আবার কোনাও ভাঙা। নোবেল কোরিয়ানকে কল করে জানায় স্যার ফোন তো আমরা পেয়েছি, কিন্তু ফোনটা আমরা পেয়েছি রাস্তা থেকে বেশ দূরে, গাড়ি থেকে যদি পড়ে যায় তাহলে এত দূরে পড়ার কথা না, মনে হচ্ছে গাড়ি থেকে ছুঁড়ে ফেলা হয়েছে। আবার কোরিয়ান প্রবীণের কথা বলে যে ওরা ওই লটারির দোকানে খোঁজ করতে গিয়ে জানতে পেরেছে আম্বেলি বাইপাস জংশন থেকে একটি ব্লু রঙের কারে উঠে গিয়েছিল। নোবেল বলে স্যার এখান থেকে 3 কিলোমিটার দূরে কিছু দোকান আছে, এটিএমও আছে, আমি সেগুলো সিসিটিভি চেক করে দেখছি ওই গাড়িটি এখানে দেখা গিয়েছে কিনা। এর মধ্যে এএসআই সাজি আসে। নোবেল জানতে চাচ্ছিল যে আমরা যে বাইপাস জাংশনে যাচ্ছি সেটা কি ফরেন্সিক ল্যাবের পথেই পড়বে। সাজি বলে না স্যার, উল্টো দিকে। এর জন্য নোবেল বলে তাহলে ফোনটি আপনি ল্যাবে পাঠিয়ে দিন, আমরা ওই জংশনে যাই। তবে যাওয়ার পথে নোবেল সাজির কাছে জানতে চাচ্ছিল আপনার কি মনে হচ্ছে বলুন তো। তখন সাজি জানায় সাজি ওই ফোনের মধ্যে রক্তের দাগ দেখতে পেয়েছে, তবে সাজি এটা স্পষ্ট না, তাই ল্যাবের রিপোর্ট না আসা পর্যন্ত সাজি কোনো মন্তব্য করতে চাইছে না। অন্যদিকে আমাদের ওই নীল রঙের কারটিকে দেখানো হয়। কেউ একজন কারের সিটে লেগে থাকা রক্ত ধুয়ে পরিষ্কার করছে, আর লোকটি কারের গ্লাসে লাগানো রেন্টাল কোম্পানির স্টিকারটি তুলে ফেলে। এমনকি সামনের ড্যাশবোর্ডে একটি গণেশ মূর্তি ছিল সেটাও সরিয়ে রাখে, যাতে এই কারটিকে কেউ আইডেন্টিফাই করতে না পারে। সিন চলে যায় থানায়। কোরিয়ান আর নোবেল থানায় ছিল। ঠিক তখনই সিআই আসে। নোবেলের উপর চড়া হয়ে ওঠে। সিআইয়ের কথা, ফোনটি যখন তুমি উদ্ধার করলে তোমার উচিত ছিল ফরেন্সিক ল্যাবে গিয়ে দ্রুত ওই তথ্যটা বের করা, কিন্তু তুমি সেটা না করে এখানে বসে সবকিছু করার চেষ্টা করছো। মূলত নোবেলের যেহেতু থানায় কাজ করার অভিজ্ঞতা কম, সেজন্যই সিআই তাকে এইভাবে অপমান করছে। তবে এরপর সিআই যেটা জানায় সেটা শুনে কোরিয়ান এবং নোবেল দুজনই চমকে ওঠে। সিআই জানায় আম্বেলের ফোনের গায়ে
রক্ত লেগেছিল। ল্যাবে টেস্ট করে দেখা গেছে ব্লাড গ্রুপ এবি পজিটিভ। ওই রক্ত আম্বিলির সাথে ম্যাচ করেছে। এই জন্য সিআই নোবেলকে বলে, এখানে বসে সময় নষ্ট না করে দেখো ওর পরিবারের সাথে কথা বলে কোনো তথ্য বের করতে পারো কিনা। তবে আপাতত এই রক্তের বিষয়ে কাউকে কিছু বলার প্রয়োজন নেই। সাথে সাথে নোবেল সাজিকে নিয়ে বেরিয়ে যায়। তবে সিআইয়ের বকা খেয়ে নোবেল সাজিকে বলছিল, দেখুন আমার থেকে আপনার এক্সপিরিয়েন্স অনেক বেশি, তাই এরপর থেকে আপনার যদি মনে হয় যা আমার কিছু করা উচিত আপনি বিনা দ্বিধায় আমাকে বলবেন। এর মধ্যে স্টেফি কল করে, আর স্টেফি জানায় স্টেফি যখন রান্নাঘরে কাজ করছিল তখন তাদের বাড়িতে বাইরের একটি কুকুর ঢুকে পড়েছিল, আর ওই কুকুরটির সাথে তাদের রবির সাথে ফাইট হয়েছে। তবে রবি আহত হয়নি শুনেই নোবেল কল কেটে দেয়। এরপর নোবেলরা আম্বিলির বাড়িতে গিয়ে আম্বিলির মেয়ে আর স্ত্রীর কাছে আইয়াপ্পানের বিষয় জানতে পারে, যে আম্বিলি আইয়াপ্পানের সাথে মাঝে মাঝে দেখা করত, তবে আইয়াপ্পান খুব বেশি একটা আসতো না। আইয়াপ্পানের বিষয়ে আম্বিলির স্ত্রীও জানায় আম্বিলির আগে এক মেয়ের সাথে বিয়ে হয়েছিল। ওই মেয়েকে ডিভোর্স দেওয়ার পরে তাদের বিয়েটা হচ্ছে, আর আইয়াপ্পান ওই মেয়ের দ্বিতীয় স্বামী। নোবেল জানতে চায়, তাহলে কি আইয়াপ্পানের সাথে আম্বিলির কোনো সমস্যা ছিল? আম্বিলির স্ত্রী জানায়, তাদের কথায় তো বন্ধুর মতো মনে হতো, আমি কখনো কোনো সমস্যা দেখিনি। তবে আইয়াপ্পানকে এখন কোথায় পাওয়া যাবে জানতে চাইলে সে জানায়, কোথায় পাওয়া যাবে আমরা বলতে পারবো না, তাকে খুব কমই দেখা যায়, আর বেশিরভাগ সময় তো সে জেলেই থাকে। এখান থেকে ফিরে নোবেল কুরিয়ানের সাথে দেখা করে, আর কুরিয়ান জানায় 1986 থেকে 2000 পর্যন্ত ত্রিবান্দাম থেকে নাগারকোয়েল পর্যন্ত যে সকল ডাকাতি হতো আইয়াপ্পান ম্যাক্সিমাম ডাকাতিতে সামিল হতো। 1996 সালে আইয়াপ্পান প্রথম গ্রেপ্তার হয়। ওই সময় 10 থেকে 12টা আলাদা আলাদা কেসে আইয়াপ্পানের 12 বছরের জেল হয়েছিল, কিন্তু পরবর্তীতেও শাস্তি অনেক কমে যায়। আর ও জেলে থাকা অবস্থায় ওই সময় সুপারিনটেন্ডেন্ট ওর জন্য সুপারিশও করেছিল। পরবর্তীতে জেল থেকে বের হওয়ার পর ওকে বিভিন্ন জায়গায় ড্রাইভারের কাজ দেওয়া হতো। তবে বর্তমানে রিটায়ার্ড পুলিশ ডগসের শেল্টার হোমে ড্রাইভারের কাজ করছে। নোবেল বলে, আমি ওখানে খোঁজ নিয়েছি, ও গত 2 বছর যাবৎ সেখানে ড্রাইভার বা ছোটো মোটো পার্ট টাইম কাজ করছে। তবে সেখানে ইনচার্জের সাথে কথা বলে আমি জানতে পারলাম গত সপ্তাহে কয়েকদিন ও ওখানে ছিল না। ও আর্জেন্ট কাজের কথা বলে বাড়িতে গিয়েছিল, কিন্তু ওর স্ত্রী বলছে ও বাড়িতে আসেনি। আর আমরা এখানে এটাও দেখতে পাই, নোবেল এখানে আসার আগে আইয়াপ্পানের স্ত্রী ভার্তিকার সাথে দেখা করেছে। আইয়াপ্পানের স্ত্রীর সাথে কথা বলে এটাও জানা যায় আইয়াপ্পান থাকলেও আম্বিলি আসতো, না থাকলেও আসতো, আর এতে আইয়াপ্পানের কোনো সমস্যাই ছিল না। আর আম্বিলির কারণেই আইয়াপ্পানের সাথে তার বিয়েটা হয়েছিল, আর তাদের দুজনের মধ্যে সম্পর্কটাও খুব ভালো ছিল। নোবেল কুরিয়ানকে এটাও জানায়, সাইবার সেলের তথ্য মতে গত 1 সপ্তাহ যাবৎ আম্বিলি আইয়াপ্পানকে বহুবার কল করেছে, কিন্তু আইয়াপ্পান কল রিসিভ করেনি। এই জন্য সাইবার সেলে কাজ করা আম্বিলির পরিচিত একজনের থেকে আম্বিলি আইয়াপ্পানের নম্বরটি ট্রেস করার চেষ্টা করেছে। সাথে নোবেল এটাও জানায়, আম্বিলির ফোনে কর্ণাটকের একটি নম্বর থেকে গত 10 দিনে বহুবার কল এসেছে, আর প্রতিবারে 30 থেকে 40 সেকেন্ডের মতো কথা হয়েছিল। আর গতকাল ঠিক 6টার সময় আইয়াপ্পানের নম্বর থেকে আম্বিলির নম্বরে একটি মেসেজ এসেছিল। মেসেজে লেখা ছিল ব্লু রায়ন বাইপাস জাংশন। তার মানে আইয়াপ্পানি আম্বিলিকে ওই ব্লু রঙের কারে উঠতে বলেছিল, আর ওই সময় আইয়াপ্পানের ফোন লোকেশনও ওই জায়গাতেই ছিল। তার মানে আম্বিলি আইয়াপ্পানের সাথে দেখা করতেই বাইপাস জাংশনে গিয়েছিল আর ওই কারে উঠেছিল। আর গাড়ির কথা শুনে কুরিয়ান বলে, আইয়াপ্পানও কার ড্রাইভ করতে জানে, আর কার চুরি করা তোর পেশা ছিল, তাই ও কারের খোঁজ করো আর আইয়াপ্পানের খোঁজ করো। সাথে কুরিয়ান এটাও বলে, আমি জানতে পারলাম মিথিলাজ আর আজির মধ্যে বালু চোরাচালান নিয়ে আম্বিলির মধ্যস্থতায় একটি ডিল হয়েছিল, তাই খোঁজ নিয়ে দেখো সেখানে কোনো লিঙ্ক পাওয়া যায় কিনা। এরপর নোবেল তার বন্ধুর বাড়ির দিকে যাচ্ছিল, তবে যাওয়ার সময় তার বন্ধু জানায় স্টেফি তাকে কল করেছিল। মূলত আজ দিনের বেলায় বাইরের একটা কুকুরের সাথে তাদের কুকুরের ফাইট হয়। স্টেফি তাদের কুকুরকে ভ্যাকসিন দেওয়ার বিষয়ে কথা বলতেই নোবেলকে কল করেছিল, কিন্তু নোবেল তখন গুরুত্ব না দেয় স্টেফি নোবেলের বন্ধুর সাথে কথা বলে তাদের কুকুরের রেবিসের ভ্যাকসিনটি দিয়েছে। সিন চলে যায় ত্রিশূরে ডগ শেল্টার হোমে। সুভাষ সেখানে ইনচার্জকে নতুন কিছু কুকুর আসার বিষয়ে তথ্য দিচ্ছিল। তখন ইনচার্জ সুভাষকে বলে ত্রিবান্দাম থেকে এক মিসিং কনস্টেবলের বিষয়ে তথ্য নিতে কল করেছিল। তারা আইয়াপ্পানের বিষয়ে জানতে চাচ্ছিল, হয়তো তারা এখানেও আসবে। সবাইকে ভালো মতো বলে রেখো, কেউ যেন ভুল করেও মুখ না খোলে। আর এরপরে আমরা দেখতে পাই ইনচার্জ আর সুভাষ একটি সমাধির পাশে দাঁড়িয়ে আছে। তার মানে এই ডগ শেল্টার হোমে কিছু একটা হয়েছে, আর সেটাই তারা গোপন করার চেষ্টা করছে। এরপর আমাদের একটি স্কুল পড়ুয়া ছোট বাচ্চা ছেলেকে দেখানো হয়। টিফিন পিরিয়ডে ছেলেটি একটি কুকুরের বাচ্চা দেখে ওই কুকুরের বাচ্চাটিকেও খাওয়াচ্ছিল,
আর এটা দেখে আশপাশের অনেকেই ছেলেটিকে ব্যঙ্গ করে বিভিন্ন কথা বলছিল। ঠিক তখনই মাঠের মধ্যে খেলা করার সময় তাদের খাবারের মধ্যে একটি বল এসে পড়ে, আর এজন্য একটি ছেলে বল নিতে আসে, কিন্তু খাবার ফেলে দেয়। কুকুরটি ওই ছেলেটিকে দেখে ভুগতে শুরু করে আর ওই বলটি মুখে নিয়ে দৌড় মারে। ঠিক তখনই ওই ছেলেগুলো ওই কুকুরকে ইটের আঘাত করলে কুকুরটি বল ফেলে পালিয়ে যায়। আর এটা দেখে ওই বাচ্চা ছেলেটি তাদেরকে একে একে ধরে পেটাতে শুরু করে। আর এই ঘটনার পর ওই ছেলের পরিবারকে ডাকা হয় আর তাদেরকে সতর্ক করে দেওয়া হয়। তবে ছেলেটি তখনও মন খারাপ করে বাইরে বসেছিল। আর কুকুরটিকেও দেখা যায় ওই ছেলেটির পা চাটছে। আর এতে করে আমরা এটা বুঝতে পারি ওই ছেলেটি কুকুরকে খুব ভালোবাসত। এদিকে আম্বেলির মধ্যস্থতায় যে দুজন বালু চোরা কারবারে ডিল হয়েছিল তাদের ভিতর থেকে আজিকে ডাকা হয়। আর আজি জানায় একমাত্র আম্বেলি ডিল করায় সে রাজি হয়েছিল। তবে ওই ডিলে তার বিপক্ষে যে ছিল মানে মিথিলেশ মোটো খুশি ছিল না। এটা ছিল অনেক টাকার একটি ডিল, আর আম্বেলি যেহেতু ঘুষ নেয় না তাই এত বড় একটি ডিল করে দেওয়ার পরও সে এখান থেকে একটা টাকাও নেয়নি। তবে আজির কথা মতো মিথিলেশ যেহেতু ডিলে খুশি ছিল না তাই সন্দেহটা মিথিলেশের দিকে যাচ্ছে। তবে ঠিক তখনই নোবেলের ফোনে কল করে কেউ জানিয়ে দেয় ক্রাইম ব্রাঞ্চ অনেকদিন যাবৎ মিথিলেশকে খুঁজছিল, তাই মিথিলেশ ক্রাইম ব্রাঞ্চে গিয়ে আত্মসমর্পণ করেছে। এখান থেকে সিন চলে যায় আলুভা, আর এখানে আমরা সিআই মনোজকে দেখতে পাই। মনোজ মূলত 3 জন পুলিশ অফিসারকে কোনো একটি কেসের বিষয়ে তার কাস্টডিতে নিয়েছে। তবে এখন পর্যন্ত সে তাদের বিরুদ্ধে কোনো কেস ফাইল করেনি। তার উপর আবার তাদের স্টেটমেন্টে আম্বেলি রাজু নাম এসেছে। আর মনোজ যেদিন তাদেরকে কাস্টডিতে নিয়েছে ঠিক ওই দিনই তারা ত্রিবান্দামে আম্বেলি রাজুর সাথে লাস্ট দেখা করেছে। তাই মনোজের ধারণা আম্বেলি রাজুর গায়েবের পিছে তারা হয়তোবা কোনো তথ্য জানতে পারে। এই জন্য মনোজ কুরিয়ানের সাথে কন্ট্যাক্ট করলে কুরিয়ান নোবেলকে পাঠায়। এদিকে মনোজ নোবেলকে আগে থেকেই চিনত। মনোজ নোবেলকে জানায় রাতের বেলা চেকপোস্টে প্যাট্রোলিংয়ের সময় তারা সন্দেহভাজন একটি কারকে চেক করছিল। তখন ওই কারের মধ্যে 3 জন বেঙ্গালুরুর পুলিশ অফিসারকে তারা পেয়েছিল। বেঙ্গালুরুর ওই পুলিশ অফিসাররা দাবি করছিল তারা একটি ফাইন্যান্সিয়াল ফ্রড কেসের বিষয়ে ত্রিভান্দাম গিয়েছিল। তারা তথ্য পেয়েছিল ত্রিভান্দামে ওই আসামি রয়েছে, এই জন্যই তারা সেখানে গিয়েছিল। মনোজ জানতে চায় তাহলে তো সেখানে লোকাল পুলিশের সাথে আপনাদের কন্ট্যাক্ট হওয়ার কথা। তারা জানায় তারা পুলিশের সাথে কন্ট্যাক্ট করেনি। আবার মনোজ যখন ওই আসামির নাম জানতে চায় তারা আসামির নামও বলতে চাচ্ছিল না। এই জন্য মনোজের একটু সন্দেহ হয়। যদিও তারা বেঙ্গালুরু পুলিশে চাকরি করে তারপরও মনোজ তার এরিয়াতে থাকায় মনোজ তাদের কার চেক করে আর কারের মধ্যে 20 লক্ষ টাকা পায়। পরে অবশ্য তাদেরকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা জানায় এই 20 লক্ষ টাকার 10 লক্ষ টাকা দিয়েছিল মিথিলেশ, মানে যেই মিথিলেশ সিবিআইয়ের কাছে আত্মসমর্পণ করেছে, আর বাকি 10 লক্ষ টাকা দিয়েছিল নিখোঁজ কনস্টেবল আম্বেলি রাজু। অন্যদিকে কুরিয়ানকে দেখা যায় মিথিলেশের সাথে দেখা করতে এসেছে। আর মিথিলেশকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মিথিলেশ জানায় আম্বেলি নিখোঁজের বিষয়ে মিথিলেশের কোনো হাত নেই। মিথিলেশ স্বীকার করে যে ওই ডিলে মিথিলেশের সবথেকে বেশি ক্ষতি হয়েছিল, এজন্যই ওই ডিলটায় মিথিলেশ খুশি ছিল না। তবে পরবর্তীতে আম্বেলি মিথিলেশকে তার থেকে বড় একটি অপরচুনিটি দিয়েছিল। কি সেই অপরচুনিটি সেটা বেঙ্গালুরুর ওই পুলিশদের কাছ থেকেই জানা যায়। সে জানায় বেঙ্গালুরুতে 7 জনের নামে একটি ফাইন্যান্সিয়াল চিটিং কেস হয়েছিল। ওই কেসে 3 জনকে তারা সেখানেই গ্রেপ্তার করেছিল। তারা 3 জনই কর্ণাটকার ছিল, আর 2 জন গ্রেপ্তার হয়েছিল কাসারাগড় থেকে। আর বাকি যে 2 জন ছিল তাদের তথ্য ওই 2 জনের থেকে পাওয়া গিয়েছিল। তারা জানিয়েছিল বাকি 2 জন ত্রিবান্দামের। তাদের একজন ছিল মিথিলেশ। এই জন্য বেঙ্গালুরু পুলিশের ওই সদস্যরা মিথিলেশের উপর সার্বক্ষণিক নজর রাখছিল, কারণ তারা জানতে চাচ্ছিল মিথিলেশের সাথে অন্য ব্যক্তিটিকে। আর পরবর্তীতে তারা জানতে পারে 7 নম্বর ব্যক্তি আর কেউ না, খোদ আম্বেলি রাজু। আবার মিথিলেশ ও কুরিয়ানকে জানায় ওই সময় তার ফাইন্যান্সিয়াল লসের কারণে আম্বেলি রাজুই কর্ণাটকার ওই 3 জনের সাথে তার পরিচয় করিয়েছিল। তবে পরিচয় করানোর বাইরে আম্বেলি রাজুর আর কোনো রোলই ছিল না। আর কোনো কিছুর মধ্যেই আম্বেলি রাজুর ইনভলভমেন্ট ছিল না। শুধুমাত্র মিথিলেশকে ওই লোকেদের সাথে কন্ট্যাক্ট করিয়ে দেওয়ার কারণেই এই কেসে আম্বেলি রাজুর নামটি এসেছিল। আবার বেঙ্গালুরুর ওই পুলিশ সদস্যরা আম্বেলির বিষয়ে জানার পর 1 সপ্তাহ পর্যন্ত তারা ত্রিবান্দামে অবস্থান করছিল। এরপর মিথিলেশকে ফলো করতে করতে তারা একটি লজের মধ্যে আম্বেলি আর মিথিলেশকে একসাথে ধরে ফেলে। তারা যখন জানতে পারে আম্বেলি একজন পুলিশ কনস্টেবল তখন তারা আম্বেলি থেকে 10 লক্ষ টাকা দাবি করে। কারণ আম্বেলি এই চিটিং কেসের মধ্যে ইনভলভ রয়েছে এটা প্রকাশ হলে আম্বেলির চাকরি চলে যাবে, আবার আম্বেলির জেলও হবে। আর আম্বেলি কিছুতেই চায় না তার মান সম্মান সব কিছু ধুলোয় মিশে যাক। তাই আম্বেলি তাদের থেকে 10 দিনের সময় চেয়েছিল। আর ঠিক 10 দিন পর আম্বেলি ওই ব্লু রঙের কারে করেই একটি পেট্রোল পাম্পে গিয়ে
ওই পুলিশ কর্মকর্তাদের হাতে টাকাটা দিয়ে এসেছিল। ওই পুলিশ কর্মকর্তারাও জানায় আম্বিলি ওই দিন যে কারে করে এসেছিল সেটা ব্লু রঙের রিয়ন কার ছিল, আর ওই কারে রেন্টাল কারের একটি স্টিকারও লাগানো ছিল। আর এটা জানার পরই নোবেল প্রবীণকে কল করে এবং ওই পেট্রোল পাম্পে গিয়ে পেট্রোল পাম্পে সিসিটিভি ফুটেজ চেক করে দেখতে বলে ওখানে ওই কারটি ছিল কিনা। আবার ম্যাপের হিসাবে আম্বিলির ফোনটি যেখানে পাওয়া গেছে ওই পেট্রোল পাম্প থেকে ঠিক 10 কিলোমিটার দূরে। তার মানে হয়তোবা ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় তারা ফোনটি ফেলে গিয়েছিল। আর এর দ্বারা এটাও বোঝা যায় কার 7:30 থেকে 8:30টার মধ্যে গিয়েছে। তাই প্রবীণকে এখন ওই জায়গার সিসিটিভি ফুটেজ চেক করে দেখতে হবে কার আসলে কোন ডিরেকশনে গিয়েছিল। অন্যদিকে এএসআই সাজুকে দেখা যায় ত্রিশোরের ওই ডগ রিটায়ারমেন্ট শেল্টারে গিয়েছে, আর সেখানে গিয়ে সেখানের ইনচার্জের সাথে কথা বলে জানতে পারে প্রতি সপ্তাহে সে গ্রামে যেত, তবে গত সপ্তাহে যখন গিয়েছিল তখন তাকে বলে যায়নি, আর এরপর থেকে ফিরেও আসেনি। তার সাথে কথা বলে এটাও জানা যায় আইয়াপ্পান একসময় অনেক বড় চোর ছিল। আইয়াপ্পানের নামে চুরির অনেক রেকর্ড রয়েছে, তবে এখন হয়তোবা ও এসব ছেড়ে দিয়েছে। সাজির কথা আপনার কি মনে হয়? ও যদি এখন সুযোগ পায় এখনও কি এগুলো করবে? ইনচার্জের কথা তা আমি বলতে পারবো না, পুরনো অম্ভার থাকতেও তো পারে। আবার এদিকে নোবেলরা তথ্য নিয়ে জানতে পারে আম্বিলি নিখোঁজ হওয়ার পর থেকে আম্বিলির ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড থেকে কোনো টাকা লেনদেন করা হয়নি। এমনকি তার পরিবারও বলছে আম্বিলির কাছে খুব একটা টাকা পয়সা ছিল না। তাহলে ওই মুহূর্তে 10 লক্ষ টাকা সে কোথায় পেল? এর মধ্যে প্রবীণ কল করে জানায় পেট্রোল পাম্পে সিসিটিভি ফুটেজ চেক করে ওই কারটিকে এখানে দেখা গেছে, টাইম ফ্রেম একই। আর ওই কারটি যে ডিরেকশনে গেছে তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে কারটি এমসি রোডের দিকে গিয়েছিল, আর সেখান থেকে হাইওয়েতে যাওয়ার পর আর দেখা যায়নি। আর ওই কারে যে স্টিকার ছিল ওই রেন্টাল কোম্পানিতে খোঁজ নিয়েও জানা গেছে তাদের কোম্পানিতে এমন কোনো কার নেই। তাই পুলিশকে বোকা বানাতেই ওই কোম্পানির লোগোর স্টিকার ওই কারে ব্যবহার করা হয়েছিল। আর গাড়ির যে নম্বর প্লেট সেটা একজন টেম্পো ট্রাভেলারের। এই সব কিছু শোনার পর মনোজ বলে তোমরা বলছো আম্বিলির ফোনের গায়ে আম্বিলির রক্ত লেগেছিল, আর কারটি যে ডিরেকশনে গেছে যতদূর আমার মনে হচ্ছে তোমরা যদি ভেবে থাকো আম্বিলিকে তোমরা জীবিত উদ্ধার করতে পারবে সেটা তোমাদের ভুল হবে। কারণ সচরাচর এমন কেসে ওই হাইওয়ের আশেপাশের কোনো জায়গাতেই বডি ডাম্প করা হতে পারে। তাই তোমার এখন উচিত যত দ্রুত সম্ভব ফোর্স কাজে লাগিয়ে আশেপাশে সব কিছু খুঁজে দেখা। তাই কথা মতো কারটি যে ডিরেকশনে গিয়েছিল ওই এলাকার আশেপাশের নির্জন জায়গাগুলোকে ভালো করে তল্লাশি করা হয়, কিন্তু কোথাও তেমন কিছু পাওয়া যায়নি। তবে পরবর্তী দিন সকাল হতেই কোচিতে পরিচ্ছন্নতা কর্মীরা যখন রাস্তা পরিষ্কার করছিল তখনই রাস্তার উপর একটি অর্ধগলিত মানুষের হাতের আঙ্গুল দেখতে পায়। এরপর আমাদের সেই ছোট্ট বাচ্চা ছেলেটিকে দেখানো হয় একটি রাবার বাগানের ভিতর দিয়ে দৌড়ে যাচ্ছে, কারণ একটি দূরেই বাগানের কর্মীরা তার বাবাকে বেধড়ক মারধর করছে। তার বাবা মাটিতে লুটিয়ে কাতরাচ্ছে। ছেলেটি তার বাবার কাছে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু কেউ তার বাবার কাছে যেতে দিচ্ছে না, তাকে আঁকড়ে ধরে রেখেছে। আবার কেউ তার বাবাকে সাহায্য করছে না। তবে ঠিক তখনই ওই কালো রঙের কুকুরটি এই ভিড় ভেদ করে তার বাবার কাছে গিয়ে আশেপাশের লোকজনদেরকে সেখান থেকে সরানোর চেষ্টা করছিল। এই ছোট্ট বাচ্চাটিকে বা এই দৃশ্যগুলো বারবার কেন দেখানো হচ্ছে সেটা আমি একদম শেষে বলবো। আর এদিকে কুরিয়ানার নোবেল ডিওএসপিকেও ওই বেঙ্গালুরুর পুলিশদের বিষয়টি জানায় যে আম্বিলি তাদেরকে 10 লক্ষ টাকা দিয়েছিল। সাথে নোবেল এটাও জানায় আম্বিলি বেশ কিছুদিন যাবৎ আইয়াপ্পানকে খুঁজছিল, আর আইয়াপ্পানের ফোন লোকেশন টেস্ট করাতে সাইবার সেলের একজনের সাহায্য নিয়েছিল। এমনকি আইয়াপ্পানের ফোন থেকে মেসেজ করেই আম্বিলিকে ওই কারে উঠতে বলা হয়েছিল। তাই নোবেলের ধারণা আইয়াপ্পান আর আম্বিলি ওই সময় ওই কারের মধ্যেই ছিল। তবে এটা প্রমাণ করতে এখন কোনো এভিডেন্স খুঁজতে হবে। আবার আম্বিলি এত কম সময়ের মধ্যে এত টাকার জোগাড়ি কী করে করল, এই জন্য কোরিয়ান ধারণা করছে আইয়াপ্পান যেহেতু একসময় অনেক বড় চোর ছিল, তাই আইয়াপ্পানই হয়তোবা আম্বিলির জন্য ওই টাকা জোগাড় করে দিয়েছে। এজন্য অবশ্যই ডিওএসপি বলে যে এর্নাকুলাম এবং ত্রিবান্দাম এই সব জায়গার পুলিশ স্টেশনের খবর নাও, দেখো 10 তারিখের আশেপাশে বড় ধরনের কোনো চুরির ঘটনা ঘটেছে কিনা। সেই সব জায়গাতে আইয়াপ্পানের তথ্য পাঠাও, দেখো ম্যাচ করে কিনা। আর আইয়াপ্পান যেহেতু জেলে ছিল সাথে জেল থেকেও তথ্য নিতে পারো। আর এখান থেকে ফেরার সময় প্রবীণ নোবেলদেরকে বলে সে আইয়াপ্পানের ফোন লোকেশনের রেকর্ড দেখেছে। আইয়াপ্পান এর্নাকুলাম থেকে ত্রিবান্দাম পর্যন্ত ওই কারে করে এসেছিল, আর এরপর ত্রিবান্দাম থেকে আবার এর্নাকুলামে যাচ্ছিল। তখনই রাস্তার মধ্যে ফোনটি ফেলে গিয়েছে। তাই কোরিয়ানের ধারণা এর্নাকুলাম থেকে এখানে এসে এত বড় একটা ঘটনা ঘটালো, তারপর এখান থেকে ব্যাক করছিল, একই কারে করে খুব বেশি দূর যাওয়ার কথা না, হয়তোবা কার ও আশেপাশে কোথাও ডাম্প করেছে। তাই এখন তাদেরকে ওই কার খুঁজে বের করতে হবে। আবার যদিও রেন্টাল কারের ওই স্টিকার নকল বা নাম্বার প্লেট নকল ছিল, তারপরও পেট্রোল পাম্পের কর্মীরা জানিয়েছে ওই কারের ট্যাঙ্কের কভারের সাথে
ভি আকৃতির দাগ রয়েছে। এমনকি গাড়ির সামনের ড্যাশবোর্ডে একটি গণপতির মূর্তিও আছে। এই জন্য কুরিয়ান শহরের বিভিন্ন ডাম্পয়ার্ডগুলোতে খোঁজ দেখতে বলে। আর তারা থানায় গিয়ে দেখে সাজি ত্রিশূর থেকে ফিরে এসেছে। তবে সাজি বলছিল, আমার মনে হয় স্যার আপনাদের একবার যাওয়া উচিত, কারণ তাদের কথাবার্তায় আমার কেন যেন সন্দেহ মনে হচ্ছিল তারা আমার থেকে কিছু একটা লুকানোর চেষ্টা করছে। এদিকে আইয়াপ্পানের স্ত্রী চন্দ্রিকাকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে, কারণ চন্দ্রিকা বলেছিল আইয়াপ্পান তার সাথে যোগাযোগ করেনি। কিন্তু আইয়াপ্পানের কল রেকর্ড বলছে আইয়াপ্পান চন্দ্রিকার সাথে ফোনে যোগাযোগ করেছিল, আর এর মধ্যে আইয়াপ্পান এসেও ছিল। এরপর চন্দ্রিকার থেকে জানা যায় গত সপ্তাহে আইয়াপ্পান যখন বাড়িতে এসেছিল তখন আম্বিলি এসে ওই সমস্যার কথা বলেছিল যে তার সমস্যার সমাধান করতে হলে এখন তাকে 10 লক্ষ টাকা দিতে হবে। কিন্তু আইয়াপ্পানের কথা, এটা তো 5-10 হাজার টাকা না যা কারো কাছ থেকে এনে দিয়ে দিব, এত টাকা আমরা কোত্থেকে দিব? আবার আম্বিলি কারো থেকে হাত পেতে টাকাও নিবে না। চন্দ্রিকাও বলছিল দেখো কোনো উপায় বের করা যায় কিনা। আম্বিলি তখন অনেক চিন্তাভাবনা করে আইয়াপ্পানকে একটি প্রস্তাব দেয়। তবে আইয়াপ্পান ওই প্রস্তাবে রাজি হচ্ছিল না। আইয়াপ্পান বলছিল, দেখো কালে আমার ত্রিশূর যেতে হবে। আইয়াপ্পানের কথা, ত্রিশূর যাওয়ার পথেই তো পড়বে, তুই আমার অংশটা দিয়ে বাকি যেটা থাকবে তুই রেখে দিস। কিন্তু আইয়াপ্পান এই রিস্ক নিতে চাচ্ছে না। আর এখানে তাদের কথা আমরা এটাও জানতে পারি, আম্বিলির কথা মতোই আইয়াপ্পানকে চাকরিতে রাখা হয়েছে, আর চন্দ্রিকার সাথে তার বিয়েটাও হয়েছে। তার মানে আইয়াপ্পানের যে আজকের পজিশন সেটা আম্বিলির জন্যই। এই জন্য চন্দ্রিকা বলছিল তোমার এখন ওনাকে হেল্প করা উচিত। তবে এরপর তারা কি প্ল্যান করেছিল তা সম্পর্কে চন্দ্রিকা কিছুই জানে না। তবে এর ঠিক 4 দিন পর আইয়াপ্পান চন্দ্রিকাকে কল করেছিল এবং বলেছিল টাকার জোগাড় হয়ে গেছে। তবে আইয়াপ্পান ওই টাকাটা আম্বিলিকে দিতে চাচ্ছিল না। আইয়াপ্পানের কথা, কতদিন আর মানুষের ভরসায় বাঁচব? আমার কাছে যে পরিমাণ টাকা আছে আমরা অন্য কোথাও গিয়ে নিজেদের নতুন জীবন শুরু করতে পারবো। কিন্তু চন্দ্রিকার কথা, আম্বিলিকে ধোকা দিয়ে আমি কখনো এটা করতে পারবো না। তাই চন্দ্রিকা আইয়াপ্পানের কথা রাজি না হয়ে কল কেটে দিয়েছিল। এরপর কি হয়েছিল চন্দ্রিকার কিছুই জানে না। অন্যদিকে পুলিশ ওই কারের তল্লাশি করছে। এদিকে কোচিতে যে হাতের আঙ্গুলটি পাওয়া গিয়েছিল ওই আঙ্গুলটি টেস্ট করে জানা গেছে ওই আঙ্গুলটি যার তার ব্লাড গ্রুপ এবি পজিটিভ। আর রিপোর্ট এটাও বলছে শরীর থেকে আঙ্গুল আলাদা করার আগে তার মৃত্যু হয়েছিল। আর এটা জানার পরই মনোজ কুরিয়ানকেও বিষয়টি জানায় এবং তার পক্ষ থেকে একজন অফিসারকে দ্রুত এখানে আসতে বলে। অন্যদিকে পুলিশের একটি টিম রেলওয়ে জাংশনের ঠিক পাশেই ওই ব্লু রঙের কারটি পায়, যে কারটিকে তারা খুঁজছিল। আর কারের কথা শোনা মাত্রই নোবেল সেখানে ফরেন্সিক টিম পাঠিয়ে দেয়। আবার কুরিয়ানের কথা মতো নোবেল আজি আর প্রবীণকে নিয়ে কোচিতে চলে যায়। আর কোচিতে এই কেসটি দেখছে এসআই ভিনু। তবে ভিনু জানায় ওই আঙ্গুলটা আম্বিলির কিনা সেটা এখনও জানা যায়নি। সাথে ভিনু এটাও জানায় তারা আশেপাশে খোঁজখবর নিয়েছে এবং সেখানে সিসিটিভি ফুটেজও পর্যবেক্ষণ করে দেখেছে ওখানে কেউ কিছু ফেলে যায়নি। আবার আঙ্গুলটা অর্ধগলিত ছিল, আঙ্গুলের মধ্যে যে হাড় ছিল সেগুলো একদমই ভেঙে গেছে। মনোজ ধারণা করে হয়তো বা কোনো কার চাপা পড়তে পারে। ভিনুর কথা যদি পড়েই থাকে তবে ওই জায়গাতে পড়েনি, অন্য কোনো জায়গায় হয়েছে। তবে ওই আঙ্গুলের উপর আঠালো পানি জাতীয় কিছু একটা লেগেছিল, এক্স্যাক্টলি কী ছিল সেটা এখনও জানা যায়নি। তবে ওই স্থানের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে নোবেল লক্ষ্য করে ওই জায়গায় কোনো মানুষ যায়নি, কেউ কিছু ফেলেওনি। তবে ওই জায়গা দিয়ে একটি কুকুর যাচ্ছিল। এজন্য নোবেল ভিনু এবং মনোজকেও দেখায় যে জায়গাটিতে তারা ওই আঙ্গুলটি পেয়েছে ঠিক ওই জায়গাতে একটি কুকুর দাঁড়িয়েছিল। আর ল্যাব রিপোর্ট যেমনটা বলছে যে যে আঙ্গুলটা তারা পেয়েছে দেখে মনে হচ্ছে ওই আঙ্গুলটা কেউ চিবিয়েছে, আর আঙ্গুলের উপর আঠালো পাতলা কিছু একটা লেগে আছে। তাই নোবেলের ধারণা এটাও তো হতে পারে এই কুকুরটা ওই আঙ্গুলটা চিবিয়ে খেয়েছিল, কিন্তু হজম করতে না পেরে ওই জায়গায় এসে বমি করেছে। অন্যদিকে ফরেন্সিক টিম ওই নীল রঙের কার তল্লাশি করে কারের মধ্যে এবি পজিটিভ রক্তের স্টেইন পায়। এদিকে আবার ল্যাব থেকে তথ্য নিয়েও জানা যায় ওই আঙ্গুলের উপর যে পদার্থ পাওয়া গিয়েছিল সেটা এক ধরনের এনজাইম যেটা ডাইজেস্ট করতে সাহায্য করে। তার মানে নোবেল যেটা ধারণা করছে কুকুরের বমির সাথে ওই আঙ্গুলটি বেরিয়ে এসেছিল। আবার একজন এক্সপার্টের সাথে কথা বললে সেও জানায় একটা প্রাণী খাবার খাওয়ার পর পেটের মধ্যে তার একটা ডাইজেশন রেট থাকে, আর সেটা দেখে নির্ধারণ করা যায় ওই খাবারটা সে কতক্ষণ আগে খেয়েছিল। আর আঙ্গুলটা যে পরিস্থিতিতে পাওয়া গেছে তাতে দেখেই বোঝা যাচ্ছে কুকুরটি হয়তোবা ঠিক 10 মিনিট আগে ওই আঙ্গুলটি খেয়েছিল। তার মানে এটা এখন স্পষ্ট কুকুরটা 10 মিনিট আগে ওই আঙ্গুলটা খেয়েছে, আর এখান দিয়ে যাওয়ার সময় ঠিক 10 মিনিট পরই এখানে বমি করে রেখে গেছে। তবে কুকুরটা এক্স্যাক্টলি কোন জায়গা থেকে ওটা খেয়েছিল সেটা এখন কিভাবে বের করা যাবে? এই জন্য নোবেল একটি আইডিয়া দেয়। নোবেল বলে একটা কুকুর তো 10 মিনিটে পুরো শহর ঘুরতে পারে না, তাই আমরা ওই এলাকার আশেপাশের সকল সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে ওই কুকুরের বমি করার আগের 10 মিনিটের রোড ম্যাপ দেখতে পারি,
যে কুকুরটি এক্স্যাক্টলি 10 মিনিট পূর্বে কোন জায়গা থেকে এসেছিল। কুকুরটি তাহলে আমরা ওই জায়গাতে পৌঁছাতে পারবো। যেই কথা সেই কাজ, ওই জায়গার আশেপাশের সকল সিসিটিভি ফুটেজ বের করা হয় এবং ওই টাইম ফ্রেমের গত 10 মিনিটে কুকুরটি কোন কোন জায়গা দিয়ে আসছিল প্রত্যেক জায়গার সিসিটিভি ফুটেজ কালেক্ট করা হয়। একে একে সিসিটিভি ফুটেজ আসছে আর কুকুরের গতিপথ জানা যাচ্ছে। আর এভাবে বের করতে করতে একসময় দেখা যায় কুকুরটি ঠিক 10 মিনিট আগে সেন্ট্রাল স্টেডিয়ামের 5 নম্বর গেট দিয়ে বের হয়েছিল। তার মানে কুকুরটি ওই সেন্ট্রাল স্টেডিয়ামের ভিতর থেকে আঙ্গুলটি খেয়েছিল। আর পরবর্তী দিনই পুরো স্টেডিয়াম ঘিরে ফেলা হয়। এই স্টেডিয়ামটি মূলত পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এটা অপরাধীদের অভয়ারণ্য তৈরি হয়েছে। রাত হতে এখানে যেমন নেশার আড্ডা জমায়, ঠিক তেমনি প্রস্টিটিউটরা তাদের কাস্টমারের খোঁজ করতে আসে। তবে এই স্টেডিয়ামের মাঠের মধ্যে রক্ত এবং মাংসের টুকরো পাওয়া যায়। রোদের কারণে শুকিয়ে যাওয়ায় কতদিন আগের সেটা বোঝা যাচ্ছে না। তবে পুলিশ সেই স্যাম্পলগুলো ল্যাবে পাঠিয়ে দেয়। আবার এদিকে যে ব্লু রঙের কারটি পাওয়া গিয়েছিল, সেই ব্লু রঙের কারের আসল মালিককে পাওয়া গিয়েছে। তার নাম অগাস্টিন। এই জন্য নোবেল অগাস্টিনের সাথে দেখা করতে যাচ্ছিল। তবে যাওয়ার আগে নোবেল ভিনুকে বলে, আমরা তো শুধুমাত্র ওই কুকুরের একদিনের সিসিটিভি ফুটেজ চেক করেছিলাম। যদি আমরা বিগত 10 দিনের ওই স্টেডিয়ামের সামনের কোনো সিসিটিভি ফুটেজ চেক করে দেখি, তাহলে হয়তোবা আমরা কিছু পেতে পারি। এরপর নোবেলরা অগাস্টিনের সাথে দেখা করে। অগাস্টিন মূলত থানায় তার কার চুরির কমপ্লেন করে রেখেছে। তবে এই অগাস্টিনের বিষয়ে তথ্য নিয়ে জানা গেছে, এই অগাস্টিন একসময় আয়াপ্পানের সাথে একই জেলে ছিল। তারা একসাথে কাজ করত। সেই সুবাদেই আয়াপ্পান মাঝে মধ্যেই অগাস্টিন থেকে কার নিয়ে যায়, আর 3-4 দিন পর এসে আবার কার দিয়ে যায়। অগাস্টিন এটাও জানায়, আয়াপ্পান যখনই কোনো চুরি করত, তখন ওই চুরির মাল বিক্রি করতে তার থেকে কার নিয়ে কোয়েম্বাতুরে যেত, কারণ কোয়েম্বাতুরের এক এজেন্টের কাছেই সব চুরির মাল সে বিক্রি করত। এবার অবশ্য সেজন্যই কার নিয়ে গিয়েছিল। তবে এবার আয়াপ্পান কার নিয়ে যাওয়ার পর তাকে এটাও বলেছিল এবার সে বড় কিছু করতে যাচ্ছে। আর অগাস্টিন যেন কারের জন্য ফেসে না যায়, আয়াপ্পান নিজেই অগাস্টিনকে বলেছিল পুলিশ ওই কার খুঁজে বের করবে, এই জন্য তুমি থানায় গিয়ে তোমার কার চুরির কমপ্লেন করে আসবে। তাই আয়াপ্পানের কথা মতোই অগাস্টিন পুলিশ কমপ্লেন করেছে। এদিকে কুরিয়ানও কোচিতে এসেছে। নোবেল নিজে কুরিয়ানকে রেলওয়ে স্টেশন থেকে পিক করে নিয়ে যাচ্ছিল। আর যাওয়ার সময় নোবেল কুরিয়ানকে বলে, ডগ শেল্টার হোমের ইনচার্জ আমাদের থেকে কিছু লুকাচ্ছে। তাকে যদি আমরা আমাদের এখানে এনে জিজ্ঞাসাবাদ করতে পারি, তাহলে কিছু তথ্য জানা যাবে। আর এজন্যই কুরিয়ান এসপিকে কল করে সে পারমিশনটাও নিয়ে নেয়। সিন চলে যায় পরবর্তী দিন। নোবেল কুরিয়ান এবং মনোজকে জানায়, নোবেল ওই স্টেডিয়ামের সামনের বিগত 10 দিনের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করেছে। আর সেখানে কুকুরের চলাফেরার একটা সিমিলারিটি পাওয়া গেছে। সেখানে প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে কুকুরেরা দলভেদে আসতো আর দলভেদে চলে যেত। সাথে নোবেল সেখানের কিছু প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলে জানতে পেরেছে, কয়েকদিন যাবৎ কোনো এক ব্যক্তি হাতে একটি ব্যাগ নিয়ে ওই স্টেডিয়ামে প্রবেশ করে, আর সে কুকুরদেরকে খাইয়ে সেখান থেকে চলে যায়। একটানা 5 দিন এসেছে। তবে গত 2 দিন যাবৎ তাকে আর দেখা যায়নি। আর সে কখনোই স্টেডিয়ামের মেইন এন্ট্রেন্স দিয়ে প্রবেশ করেনি। স্টেডিয়ামে প্রবেশ করার আরও 5টি গেট আছে, যেখানে কোনো সিসিটিভি ফুটেজ নেই বা কোনো আলো নেই। ওই ব্যক্তি প্রবেশ করতে বা বের হতে ওই পথগুলোই ব্যবহার করেছে। এই জন্যই তার চেহারা কেউই দেখতে পায়নি। তবে নোবেল যেমনটা বলছে, এই থিওরি যদি সঠিক হয়, তাহলে পুরো দেশে হাঙ্গামা পেতে যাবে। তাই প্রপার এভিডেন্স না পাওয়া পর্যন্ত এই থিওরি কোনোভাবে প্রকাশ করা যাবে না। এদিকে পুলিশের আরেকটি টিম কোয়েম্বাটুরে গিয়েছে। আয়াপ্পান যে এজেন্টের কাছে চুরির মালামাল বিক্রি করত, তারা ওই ব্যক্তির সাথে কথা বলে জানতে পারে আয়াপ্পান কিছুদিন আগেই তার কাছে চুরির কিছু মালামাল বিক্রি করে গিয়েছিল। তবে এবার অনেক মূল্যবান জিনিসপত্র নিয়ে এসেছিল। তার মধ্যে স্বর্ণ এবং পুরাতন অ্যান্টিক জুয়েলারিও ছিল। সব মিলে 15 লক্ষ টাকা বিক্রিও করেছিল। তবে এই ব্যক্তি মাঝখানে এজেন্টের কাজ করে। সে নিজে কিছু কেনে না, সে পার্টিকে ধরিয়ে দেয়। তবে যারা কেনে তাদের আসল অ্যাড্রেস বা আসল আইডেন্টিটি কেউই জানে না। এমনকি এই এজেন্ট জেলের মধ্যে বসে পুরো নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করছে। অন্যদিকে ওই ডগ শেল্টার হোমের ইনচার্জকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। আর তাকে জিজ্ঞাসাবাদ করলে জানা যায়, টেরির কথা নিশ্চয় আপনাদের মনে আছে। টেরি তখন খুবই অসুস্থ। তাই সুভাষ রাতের বেলা টেরিকে মেডিসিন দিতে যাচ্ছিল। কিন্তু টেরির কেজের কাছে গিয়ে দেখে আয়াপ্পান ওই কেজের মধ্যে কিছু একটা করছে। তবে সুভাষকে দেখা মাত্র আয়াপ্পান দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। আর এরপরে সুভাষ সেখানে গিয়ে দেখে আয়াপ্পান টেরিকে মেরে ফেলেছে। এমন জঘন্যভাবে মেরেছে যেটা কল্পনা করার মতো নয়। আয়াপ্পান টেরির পেট কেটে পুরো পেট ফেরে ফেলেছিল। তবে এই ঘটনা যদি জানাজানি হয়, তাহলে তাদের কারোর চাকরি থাকবে না। এই জন্যই তারা ওই ঘটনাটি গোপন করেছিল। কিন্তু ইনচার্জের কথা, আয়াপ্পান তো কুকুরকে খুব ভালোবাসত, কিন্তু কেন যে সে এই কাজটি করেছে
সেটা আমরা নিজেরাও জানি না। হয়তো ও নেশাগ্রস্ত অবস্থায় করেছে, নয়তো কোনো কিছু লুকানোর চেষ্টা করছিল। আর নিজেদের চাকরি বাঁচাতে টেরিকে মাটি চাপা দিয়ে দিয়েছিল। এমনকি ভেটেরিয়ান ডক্টরের থেকে তারা ন্যাচারাল ডেথের সার্টিফিকেটও নিয়ে রেখেছিল। তবে ওই দিন পালিয়ে যাওয়ার পর থেকে তারা আয়াপ্পানের বিষয়ে আর কিছুই জানতে পারেনি। আর ইনচার্জের কথার উপর ভিত্তি করে নোবেল এখন ধারণা করছে হয়তোবা ওই ঘটনার পর আয়াপ্পান তার বন্ধু অগাস্টিন থেকে কান নিয়ে কোয়েম্বাটুরে গিয়ে চুরির মালামাল বিক্রি করেছিল, আর এরপরই তার ওয়াইফকে কল করে অন্য কোথাও চলে যাওয়ার বিষয়টা বলেছিল। তবে এর মধ্যে ভিনু এসে যে তথ্যটা দেয় তার জন্য কেউই অপেক্ষা করছিল না। ভিনু যারা স্টেডিয়ামে যে রক্ত এবং মাংসের স্যাম্পল পাওয়া গিয়েছিল, ল্যাব থেকে টেস্ট করে জানা গেছে ওই রক্ত মাংস দুজন ভিন্ন ব্যক্তির। তাদের মধ্যে একজন আম্বেলি রাজু আর অন্যজন আয়াপ্পান। আর এর ভিতর দিয়ে পুরো কেসের মোড় ঘুরে যায়, কারণ তারা তো এতদিন আম্বেলি রাজুর খুনের দায়ে আয়াপ্পানকে খুঁজছিল। কিন্তু খোদ আয়াপ্পানও যদি আম্বেলি রাজুর সাথেই খুন হয়ে থাকে, তাহলে তাদের দুজনের খুন কে করল? এর মধ্যে নিশ্চয়ই তৃতীয় কোনো ব্যক্তি আছে। আর কে সেই ব্যক্তি, এখন সেটাই খুঁজে বের করতে হবে। আর এই বিষয়টা জানার পর মনোজ নোবেলকে বলছিল, ওই নীল রঙের কারের মধ্যেই সব উত্তর লুকিয়ে আছে। তুমি সময় নষ্ট না করে ওই নীল রঙের কারটি আবার চেক করাও। দেখো ড্রাইভারের সিটের আশেপাশে আয়াপ্পান বা ওই গাড়ির মালিক অগাস্টিন ব্যতীত আর কারো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায় কিনা। কারণ মনোজের সন্দেহ আয়াপ্পান নিজে ওই রেল স্টেশনের পাশে রেখে আসেনি, অন্য কেউ হয়তোবা রেখে এসেছে। মনোজের ধারণা আম্বেলি রাজুর জন্য আয়াপ্পানই কোনো না কোনোভাবে ওই 10 লাখ টাকা অ্যারেঞ্জ করেছিল। আর আয়াপ্পানের ওই সোর্সটাও আম্বেলি রাজুই তাকে ইনস্ট্রাকশন দিয়েছিল। আর চুরির মাল নিয়ে আয়াপ্পান কোয়েম্বাটুরে এসে চুরির মাল বিক্রি করেছে। এরপর টাকা নিয়ে কোয়েম্বাটুর থেকে এখানে আসছিল। পথে হয়তো কেউ আয়াপ্পানকে বাধা দিয়েছে, আয়াপ্পানের কারে উঠেছে আর আয়াপ্পানকে থ্রেট দেয়। আয়াপ্পান হয়তোবা আম্বেলির নাম বলে দিয়েছে। নোবেলের কথা, এখানে আম্বেলির নাম কি করে আসবে? মনোজের ধারণা হয়তোবা আয়াপ্পান আর আম্বেলি পূর্বে একসাথে কিছু করেছিল, আর তার বদলা নিতেই ওই ব্যক্তি প্রথমে আয়াপ্পানকে ধরেছে। আর আয়াপ্পানের কাছে যখন আম্বেলির বিষয় জানতে পেরেছে, আম্বেলিকে বলেছে যে আয়াপ্পানই তাকে পাঠিয়েছে। এমনকি আম্বেলিকে বিশ্বাস করানোর জন্য আম্বেলিকে 10 লাখ টাকাও দিয়েছিল। তাই আয়াপ্পানের সাথে কি হয়েছিল সেটা জানতে পারলে আম্বেলির বিষয় জানা যাবে। তবে মনোজ এটাও জানতে চায় ডগ রিটায়ারমেন্ট শেল্টার হোমে ওই কুকুরের বিষয় কি হলো। তবে এই তথ্য নিতে পরবর্তী দিনই নোবেলরা ডগ স্কোয়াডের ইনচার্জের সাথে দেখা করে, আর সেখানে গিয়ে জানতে পারে টেরি মূলত সিসিডিএসে ভুগছিল। মানে মানুষের যেমন আলজাইমার হয় তেমনটা কুকুরেরও, মানে কুকুরটি আস্তে আস্তে সবকিছু ভুলে যাচ্ছিল। এই জন্য তার হ্যান্ডেলার কেউ চিনতে পারছিল না, সে তাদের কমান্ডও ফলো করছিল না। ওই মিউজিয়ামের কেসেই পাঠানো হয়েছিল। আর সেখানে টেরি যেটা করেছিল তার জন্য মূলত টেরিকে তারা শেল্টার হোমে পাঠায়। শেল্টার হোমে পাঠানোর পর টেরির অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। আর একদিন তাদের কাছে খবর এসেছিল টেরি মারা গেছে। এর বাইরে তারা টেরির সম্পর্কে আর কিছুই জানে না। আর এই সব কিছু শোনার পর নোবেল ওই মিউজিয়ামের রিএক্সামিন করতে চায়। মানে নোবেলের ধারণা ওই মিউজিয়ামে কিছু একটা ঘটেছিল। নোবেলরা প্রথমেই ওই মিউজিয়াম থেকে কি কি চুরি হয়েছিল তার লিস্ট অ্যারেঞ্জ করে। ওই দিন যে ফটোগ্রাফার ওই ঘটনার ভিডিও করেছিল তার থেকে ওই ভিডিওটি দেখে। তবে ভিডিওটি দেখার সময় ওই ফটোগ্রাফার জানায় এই ভিডিওটি সে এর আগেও ভেটেরিয়ান ডক্টরকে দেখিয়েছে। আর এরপর ওই ডক্টরের সাথে দেখা করলে ডক্টর জানায় ওই মিউজিয়ামে টেরি কেমন যেন উদ্ভট আচরণ করছিল। আর সেখান থেকে আনার পর টেরি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল। মনে হচ্ছিল খাবার দাবার চিনেই না, ধীরে ধীরে আরও অসুস্থ হয়ে পড়ছিল। পরে আমি বুঝতে পারি ওর তলপেটে কিছু একটা হয়েছে, এই জন্য আমি এক্স রেও করাই। আর এরপর ডক্টর তার মোবাইল ফোনে থাকা ওই এক্স রে একটি ফটোগ্রাফ দেখায়, যেখানে টেরির পেটের মধ্যে একটি সরু আকৃতির পিন দেখা যাচ্ছে। আর ফটোগ্রাফারের থেকে ওই ভিডিও দেখার পর বুঝতে পারি টেরি ওই দিন পিন হোল্ডার গিলে ফেলেছিল। আর ওই পিন হোল্ডার গিলে ফেলায় টেরির স্টোমাক ছিঁড়ে গিয়েছিল। তবে এখানে পিন হোল্ডারের সাথে গোলাকৃতির আরও একটা জিনিস দেখা যাচ্ছে, যেটা দেখতে ঠিক আংটির মতো। ডক্টর বলে আমার সন্দেহ হচ্ছিল এটা কোনো আংটি হতে পারে, কারণ সেখান থেকে অনেক কিছুই মিসিং হয়েছিল। ডক্টর বলে আমার যখন সন্দেহ হচ্ছিল এটা কোনো আংটি হবে, তখন পুলিশে থাকা আমার পরিচিত একজনের দ্বারা ওই মিউজিয়ামের চুরি যাওয়া মালের লিস্ট বের করে আমি জানতে পারি ওই লিস্টের মধ্যে একটি আংটিও ছিল, যেটা 17 দশকের। আর ওই আংটিটি সরকারের কাছে অনেক মূল্যবান একটি আংটি। হয়তোবা চোর সেদিন ওই আংটিটি ফেলে গিয়েছিল আর টেরি ওই আংটিটি গিলে নিয়েছিল। ডক্টর এটাও জানায় ডক্টর টেরির পরিস্থিতি বোঝার পর টেরিকে বাঁচানোর জন্যই এই সব তথ্য জোগাড় করেছে। আর ডক্টরের থেকে এটাও জানা যায় ডক্টর যেদিন ওই ফটোগ্রাফারের থেকে ভিডিও দেখতে গিয়েছিল সেদিন ডক্টরের সাথে ড্রাইভার হিসেবে আয়াপ্পানও গিয়েছিল।
কারণ সচরাচর ডগ শেল্টার হোমের যে কোনো কাজে আইয়াপ্পানি ডক্টরকে আনা নেওয়া করত। ডক্টরের থেকে স্টেটমেন্ট নেয়ার পর নোবেল তার বাড়িতে ফিরে যায়। আর স্টেফির সাথে একসাথে খেতে বসে স্টেফি তার কুকুর রবির কথা বলছিল, কারণ রবি ইদানিং খুবই অসুস্থ, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। স্টেফির ধারণা ওই দিন বাইরে থেকে একটি কুকুর আক্রমণ করার পর সময় মতো ভ্যাকসিন না দেওয়া হয়তো বা এমনটা হচ্ছে। তবে একটি কুকুরের বিষয় নিয়ে এত কথা বলায় বা এত চিন্তা করাটা নোবেল একদমই পছন্দ করছিল না। এই জন্য স্টেফি একটু রাগ করে চলে যায়। এরপর নোবেল খাওয়া শেষ করে যখন রুমে আসে, নোবেল দেখে স্টেফির কুকুরটি মেঝেতে শুয়ে আছে। নোবেল স্টেফির কুকুরের মাথায় হাত রেখে হাত বোলাচ্ছিল, আর কুকুরটিও তখন তার লেজ নাড়ছিল। আর এটা দেখেই নোবেলের মাথায় কিছু আসে। নোবেল দ্রুত পপিনকে কল করে টেরির যে হ্যান্ডেলার ছিল তার তথ্য নিতে বলে। আর ঠিক এর পরদিনই নোবেলরা টেরির হ্যান্ডেলার দিলিশের সাথে দেখা করে। আর দিলেশের সাথে কথা বলে জানা যায় দিলেশ একাই টেরির হ্যান্ডেলার ছিল না, কারণ প্রত্যেকটা কুকুরের 2 জন হ্যান্ডেলার থাকে। আর টেরির হ্যান্ডেলার হিসেবে দিলেশের সাথে জ্যাসমনও ছিল। আর টেরির সবকিছু ভুলে যাওয়ার ওই রোগের কথা জ্যাসমন অনেক আগেই জানতে পেরেছিল। আর জ্যাসমনের কথা মতোই দিলিশ এই বিষয়ে কাউকে কিছু জানায়নি। তবে ওই ঘটনার আগেও টেরি আরেকটি ঘটনা ঘটিয়েছিল, যেটা তারা গোপন করেছিল। আর ওই বিষয়টি প্রকাশ হয়ে যাওয়ায় তাদেরকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। নোবেলের কথা তোমরা কমপ্লেন করতে পারতে। দিলিশ বলে, স্যার, যদি আমরা সেটা করতাম তাহলে টেরিকে স্কোয়াড থেকে বের করে দেওয়া হতো। নোবেলের কথা সাধারণ একটা কুকুরই তো, তাতে কি? দিলিশ বলে, স্যার, সেটা আমার জন্য, কিন্তু জ্যাসমনের জন্য অন্য কিছু। জ্যাসমন একটু অন্য স্বভাবের লোক। আর জ্যাসমনের বিষয়ে জানতে চাইলে দিলিশ জানায় জ্যাসমনের সাথে কয়েকদিন আগে আমার কথা হয়েছে। ও বলেছে গ্রামের বাড়িতে আছে। তবে জ্যাসমনের গ্রামের বাড়ির ঠিকানা নিয়ে সেখানে গিয়ে জানা যায় জ্যাসমন গত 4 থেকে 5 মাস যাবৎ তার বাড়িতে আসেনি, বা তার সম্পর্কে তার আশেপাশে কেউই জানে না। এমনকি জ্যাসমনের আত্মীয় স্বজন বলতেও কেউ নেই। আর এই তথ্য পাওয়ার পর নোবেল দিলিশকে দিয়ে জ্যাসমনকে কল করায়। দিলিশ জ্যাসমনের কাছে তার বর্তমান লোকেশনের কথা জানতে চাচ্ছিল। জ্যাসমন বলে, আমি বাড়িতে আছি। তবে দিলিশের কথায় জ্যাসমন একটু সন্দেহ হয়। এই জন্য জ্যাসমন কল কেটে দিয়ে তার ফোন বন্ধ করে রাখে। আর এরপরই জ্যাসমনের কল লোকেশন হিস্টোরি বের করে নোবেল কুরিয়ানকেও জানায় আম্বিলি যেদিন নিখোঁজ হলো, আয়াপ্পার আম্বিলি ওই কারে করে যেখানে যেখানে গিয়েছে ওই টাইমলাইন আর জ্যাসমনের ফোনের কল লোকেশন টাইমলাইন একদমই সেম। আর জ্যাসমনকে যখন আজ প্রথম কল করা হয়েছিল, জ্যাসমনের প্রথম কল লোকেশন বলছে সে এর্নাকুলামে আছে। এমনকি ওই ব্লু কারের রেয়ার মিররেও নতুন একজনের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। আর ওই ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করাতে ডগ স্কোয়াডের অফিসেও পাঠানো হয়েছে। তবে এর মধ্যে আরও একটি তথ্য পাওয়া যায়। রেলওয়ে স্টেশনের পাশে এক ব্যক্তি জ্যাসমনকেই ওই কারটি পার করতে দেখেছে। আর এই সব তথ্য পাওয়ার পর কুরিয়ানরা এসপিকেও জানায়। সাথে এটাও জানায় ড্রেনের মধ্যে আম্বিলি রাজুর যে ফোনটি পাওয়া গেছে ওই ফোনের মধ্যেও জ্যাসমনের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। তবে স্টেডিয়ামের থিওরি এখনও প্রমাণ করা যাচ্ছে না, তাই সেটা আপাতত গোপন রাখতে হবে। ওই থিওরি প্রমাণ করতে হলে তাদেরকে আগে জ্যাসমনকে ধরতে হবে। এজন্য পুলিশ জ্যাসমনের খোঁজে নেমে পড়ে। এর মধ্যে দিলিশ নোবেলকে জানায় জ্যাসমন এমন এক ব্যক্তি, ও যখন যা চায় তাই করতে পারে। ও মানুষের সাথে কম কথা বলতো। এমনকি তাদের যখন সাসপেন্ড হয়েছিল, দিলিশ জ্যাসমনকে বলেছিল শুধু শুধু এখান থেকে ভাড়া দিয়ে কি লাভ, তুই গ্রামে চলে যা। কিন্তু দিলিশ সেটা করতে চাচ্ছিল না। মূলত একটা কুকুরের সার্ভিস থাকে 8 বছর, আর ওই 8 বছর 2 জন হ্যান্ডেলার তাকে নিয়ন্ত্রণ করে। আর ছোটবেলা থেকেই জ্যাসমন কুকুরকে খুব ভালোবাসত। তাই টেরির কন্ডিশন দেখে জ্যাসমন কিছুতেই মেনে নিতে পারছিল না। এজন্য জ্যাসমন টেরিকে অ্যাডপ্ট করতে চাচ্ছিল। আর এই জন্যই জ্যাসমন ডগ স্কোয়াডের ইনচার্জ বাবুর সাথে দেখা করে এবং টেরিকে অ্যাডপ্ট করার বিষয়ে বলে। বাবু তখন জ্যাসমনকে বোঝাচ্ছিল, দেখো ওর যে কন্ডিশন, ওকে কিছু খেতে দিলেও খাচ্ছে না, উল্টো আমাদের দেখেই ভুগছে। এমন কন্ডিশনের পরও তুমি কেন ওকে নিতে চাচ্ছ? তখন জ্যাসমন বাবুকে একটি গল্প বলে। জ্যাসমন বলে, ছোটবেলা আমার বাবা আমাকে একটি ডগি এনে দিয়েছিল। ওই ডগিকে আমি খুবই ভালোবাসতাম। আমার বাবা ছিল একজন নেশারু, রোজ নেশার আড্ডায় যেত। তবে একদিন জাংশনের পাশে লোকজন একটি সাপ মারছিল, আর এটা দেখে আমার বাবা সবাইকে বাধা দেয়। আমার বাবা বলেছিল এই দুনিয়াতে প্রত্যেকটি জীবকেই নিজের মতো করে বাঁচার অধিকার আছে, মারতে হবে কেন? সবাই ভেবেছিল সাপটি মারা গেছে, কিন্তু আমার বাবা দোকান থেকে দুধ কিনে ওই সাপকে একটু একটু করে দুধ খাওয়ায়। আর এর কিছুক্ষণ পর সাপটি নড়েচড়ে ওঠে। আর সবাই যখন বুঝতে পারে সাপটি জীবিত, তখন আবার ওই সাপটাকে মারতে আসে। কিন্তু আমার বাবা সাপটাকে রক্ষা করতে নিজের শার্টের মধ্যে লুকিয়ে রাখে। আশেপাশের লোকজন তখন ইট পাটকেল ছুটছিল, আর ওই সাপটা একসময় প্যানিকে আমার বাবাকে কামড়ে বসে।
এরপর আমার বাবার নাক মুখ দিয়ে রক্ত ঝরতে শুরু করে। বাবা মাটিতে লুটিয়ে কাতরাচ্ছিল, কিন্তু বাবার শার্টের মধ্যে ওই সাপ থাকায় কেউ বাবাকে হেল্প করতে যেতে চাচ্ছিল না। এমনকি আমি ছুটে গেলেও আমাকেও বাবার কাছে যেতে দেয়নি। সবাই যখন বাবার থেকে দূরে দাঁড়িয়েছিল, ঠিক ওই মুহূর্তে আমার সেই ডগিটি বাবার কাছে গিয়ে ওই সাপটা তাড়ানোর চেষ্টা করছিল। ওই সময় আমাকে কেউ বাবার কাছে যেতে দেয়নি। আমাকে কেউ একজন জোর করে এখান থেকে নিয়ে গিয়েছিল। আমার বাবা লাশটা যখন ওখানে পড়েছিল, আমার কুকুর টিপু তখনও সেখানে দাঁড়িয়েছিল। আমাদের যা কিছু হোক না কেন, ওরা তো আমাদেরকে ছেড়ে যায় না, তাহলে ওদের বিপদের সময় আমরা কিভাবে ওদেরকে ফেলে দিই। আর জ্যাসমনের অনুরোধে বাবু টেরিকে অ্যাডপ্ট করার পারমিশনও দিয়ে দেয়। ঠিক পরবর্তী দিনই জ্যাসমন টেরিকে আনতে গিয়েছিল। তবে এরপরে ওই ডক্টর দ্রুত সেখানে আসে, আর এর কিছুক্ষণ পর সুভাষ এসে জেসনকে টেরির মৃত্যুর বিষয়টি বলে। তবে টেরি এক্স্যাক্টলি কীভাবে মারা গেছে সুভাষ সেটা গোপন রেখেছিল। তবে ডক্টরকে বিচলিত দেখে জেসন ডক্টরের কাছে জানতে চায় আসলে টেরির সাথে কি হয়েছে। যদিও ডক্টর কাউকে বিষয়টি এখনও জানায়নি, তারপর ডক্টর যেহেতু সবকিছু জানত, তাই ডক্টর জেসনকে পুরো বিষয়টি খুলে বলে যে আয়াপ্পান ওই আংটিটির জন্য টেরির পেট কেটে টেরিকে খুন করেছে। আর সবকিছু জানার পর জ্যাসমন টেরির মৃত্যুটি কিছুতেই মেনে নিতে পারছিল না। জ্যাসমন টেরির সমাধির পাশে দাঁড়িয়ে চিৎকার করে কান্না করছিল। ডগ স্কট থেকে সবকিছু জানার পর নোবেলা যখন ফিরছিল, তখনই ভিনু কল করে জানায় জ্যাসমনের কল লোকেশন ট্র্যাক করে জানা গেছে গত সপ্তাহে জ্যাসমনের ফোনটি ভাইপেন এরিয়াতে কয়েকবার অ্যাক্টিভ হয়েছিল। আবার ভাইপেন এরিয়াতেই জ্যাসমন ঘুরে বেরিয়েছে। তাই তারা ধারণা করছে জ্যাসমন হয়তোবা ওই ভাইপেন এরিয়ার কোথাও রয়েছে। এজন্য ওই এলাকার ব্রোকারদের কাছে জ্যাসমনের বিষয়ে তথ্য নেওয়া হয়। আর তাদের মধ্যে একজন জানায় জ্যাসমনকে সে এখান থেকে 2 কিলোমিটার দূরে একটি বাসা ভাড়া নিয়ে দিয়েছে, আর গত 1 মাস যাবৎ জ্যাসমন সেখানেই থাকে। তবে জায়গাটা নদীপথ, নৌকা নিয়ে যেতে হয়। জানার পর নোবেলরা জ্যাসমনের ওই বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যায়। তবে তারা যখন পৌঁছায় ঠিক তখনই কারেন্ট চলে যায়, আর তারা ঘরের সামনে গিয়ে জানালা দিয়ে তাকিয়ে দেখে জ্যাসমন ফ্যানের সাথে ঝুলছে। আর ঘরের মধ্যে তল্লাশি করে রক্তমাখা ফ্রিজ, রক্তমাখা কাটার যন্ত্র, এমনকি বহন করা বস্তা পায়। তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে জ্যাসমনি এখানে বডি কেটে বস্তায় করে নিয়ে নিয়ে কুকুরদেরকে খাইয়েছে। তবে হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে আসে আর ফ্যানটাও অন হয়ে যায়। আর এটা দেখে নোবেলের মনে পড়ে নোবেলদের নৌকা যখনই এখানে ভিড়েছে ঠিক তখনই বিদ্যুৎ চলে গিয়েছিল, আর এখন বিদ্যুৎ আসার সাথে সাথে ফ্যানটি অন হয়েছে। তার মানে নোবেলদের আসার শব্দ পেয়েই জ্যাসমন এটা করেছে। আর টাইম গ্যাপটা যেহেতু খুবই কম, তাই জ্যাসমনের বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে। অবশ্য এরপরই জ্যাসমনকে দ্রুত নামানো হয়, আর দেখা যায় জ্যাসমন এখনও জীবিত। সাথে সাথে জ্যাসমনকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। এরপর 3 সপ্তাহ কেটে যায়। জ্যাসমন এখন সুস্থ। তবে ওই ঘটনার পর থেকে জ্যাসমনের মুখ দিয়ে আর একটি শব্দ বের হয়নি। তাই পুলিশ কোনো স্টেটমেন্টও নিতে পারছে না, আর স্টেটমেন্ট ছাড়া তারা চার্জশিটও ফাইল করতে পারছিল না। তবে জ্যাসমনের বিরুদ্ধে যে তথ্য প্রমাণ তারা পেয়েছে, তাতে পুলিশ স্পষ্টই বুঝতে পারছে এই সব কিছু জ্যাসমনই করেছে। যদিও জ্যাসমন তাদেরকে স্টেটমেন্ট দিচ্ছে না, কিন্তু পুলিশকে তো চার্জশিট ফাইল করতে হবে। তাই জ্যাসমন কনফেশন না দিলেও এসপি তাদের মতো করে একটি চার্জশিট তৈরি করতে বলে। দরকার হলে একজন এক্সপার্টের হেল্পও নিতে বলে। আর এরপরই পুলিশের একজন এক্সপার্ট সদস্যকে ডাকা হয়, আর তার অভিজ্ঞতা থেকে সে ক্রাইম সিনগুলো আবার নতুন করে ক্রিয়েট করে এবং প্রত্যেকটি জায়গায় ইনভেস্টিগেশন করে চার্জশিট তৈরি করতে থাকে। এমনকি জ্যাসমনকে যখন ওই স্টেডিয়ামে নিয়ে যাওয়া হয়, তখন ওই কুকুরগুলোকেও দেখা যায় তারা জ্যাসমনকে দেখে লেজ নাড়ছে। তার মানে এটা দ্বারা প্রমাণ হচ্ছে আম্বেলি এবং আয়াপ্পানের বডি কেটে খাইয়ে গেছে। কিন্তু অ্যাকচুয়ালি আয়াপ্পান এবং আম্বেলির সাথে জ্যাসমন কি করেছিল, জ্যাসমন যেহেতু কিছু বলছে না, তাই সেটা জানার কোনো উপায় নেই। তবে না বললেও আমরা কিন্তু সেটা আন্দাজ করতে পেরেছি, কারণ মনোজ কিন্তু আগেই তার অভিব্যক্তি দিয়েছিল যে আসলে কী ঘটতে পারে। তবে আমি আপনাদের বোঝার সাথে ছোট্ট করে একটু বলে দিচ্ছি, আম্বেলি রাজু যখন ওই সমস্যায় পড়েছিল, তখন আম্বেলি রাজুর 10 লাখ টাকার প্রয়োজন ছিল। তবে ওই মুহূর্তে তারা এতগুলো টাকা কিভাবে জোগাড় করবে সেটা তারা কিছুই বুঝতে পারছিল না। আবার বাড়িতে আসার আগে আয়াপ্পান ওই ডক্টরের সাথে থেকে থেকে টেরির পেটের ওই আংটির বিষয়ে জানতে পেরেছিল। আর আয়াপ্পান ওই আংটির বিষয়ে আম্বেলির সাথে শেয়ার করায় আম্বেলি আয়াপ্পানকে ওই আংটিটি চুরি করতে বলেছিল। আর এই জন্যই কিন্তু প্রথমে আয়াপ্পান এত রিস্ক নিয়ে এই কাজটি করতে যাচ্ছিল না। কিন্তু যখন কোনোভাবে টাকার অ্যারেঞ্জ করতে পারছিল না, তখন আয়াপ্পান বাধ্য হয়ে টেরির পেট কেটে ওই আংটিটি বের করে কোয়েম্বাটুরে গিয়ে বিক্রি করে দিয়েছিল। আর জেসন এই বিষয়টি জানার পর টেরির মৃত্যুর বদলা নিতেই আয়াপ্পানের খোঁজ করে, আর আয়াপ্পানের থেকে আম্বেলি রাজুর বিষয়ে জানতে পারে। যেহেতু পুরো পরিকল্পনাটা আম্বেলি রাজু এবং আয়াপ্পান মিলে করেছিল,
তাই জ্যাসন তাদেরকে খুন করে তাদের বডি কেটে কুকুরকে খাইয়ে দিয়েছে। এটাই ছিল তার চরম প্রতিশোধ। তবে এই বিষয়ে আপনার অভিব্যক্তি কি সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।